নমস্কার সবাইকে। বাংলা আবারের এই শনিবারের সান্ধ্য অনুষ্ঠানে গতকাল ছিল 15 তারিখ, 15ই অগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আর আজকে 16 তারিখ। আজকের দিনটাও কিন্তু একটা বিশেষ দিন। আপনারা জানেন যে আজকের দিনটা ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে, 1946। অর্থাৎ 1946 সালে এই ডাইরেক্ট অ্যাকশন ডেতে এক বিরাট রায়েট লেগেছিল হিন্দু মুসলিমের মধ্যে, যেখানে 10,000-এর ওপর মানুষ মারা গেছে। আর এই দিনে মুসলিম লীগের তৎপরতায় এই ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, এই ডাইরেক্ট অ্যাকশন ডেতে এক ভদ্রলোক, যার নাম না নিলেই নয়, তার নাম গোপাল মুখার্জি, তাকে গোপাল পাঠা বলে ডাকা, আজকে তাকে স্মরণ করে আজকে অনুষ্ঠান। আমি সংঘমিত্রা চৌধুরী, বাংলা আবারের সাধারণ সম্পাদিকা, এবং আমার সঙ্গে উপস্থিত আছেন কাঞ্চন ব্যানার্জি, যাকে আপনারা সবাই ছিলেন বাংলা আবারের আমাদের পেট্রন, আমাদের চিফ পেট্রন যাকে বলে আন্তর্জাতিক লেভেলে, অর্থাৎ বাংলা আবারকে সারা বিশ্বের দরবারে যিনি পৌঁছে দিয়েছেন। তিনি একজন লেখক, তিনি একজন যোগা স্পেশালিস্ট, তার প্রচুর বই পাবলিশ হয়েছে, আমরা পড়েছি। এবং সুদূর বোস্টনে থেকে যিনি ভারতবর্ষের জন্য, বাংলার জন্য সব সময় ভাবেন। আমাদের সঙ্গে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই শ্রদ্ধেয় গোপাল উপাধ্যায়ের পৌত্র শান্তনু মুখোপাধ্যায়। শান্তনু মুখার্জি আমাদের মধ্যে এসে গেছে। আমরা কাঞ্চনদাকে বলবো অনুষ্ঠান শুরু করতে, এবং পরবর্তীকালে আমরা শান্তনু বাবুর মুখ থেকে তার কথা বলতে। আমি কাঞ্চনদাকে বলবো, কাঞ্চনদা আপনি বলা শুরু করুন। নমস্কার সবাইকে। আমি শুরু করছি একটুখানি পিছন দিকে গিয়ে। আমাদের যে আহ 1946 সালের যে সো কল গ্রেট ক্যালকাটা কিলিংস, কেন গ্রেট বলা হয় জানি না, সেই যে সময়কার একটুখানি পিছন দিকে যাই আমরা। পিছিয়ে গেলে দেখা যাবে যে আহ এই যে ভারত ভাগটা কেন হলো, ভারত ভাগের বীজ কোথায় লুকিয়েছিল। তো সেই প্রসঙ্গে যেতে গেলে আমি একটু দূরে আকবর অব্দি যাই। আকবর যখন দ্বীন ইলাহি নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন, বিভিন্ন হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের ঐক্য নিয়ে, সেই সময় দ্বীন ইলাহির এক্সপেরিমেন্টের সময় কিছু অর্থোডক্স মুসলিম তখনকার দিনে, তারা তখনই ভেবেছিল যে না, এইভাবে চলবে না। আমরা যারা মুসলিম তাদের একটা আলাদা জায়গা থাকা দরকার থাকার জন্য এই ভারতবর্ষের মাটিতে। সেইটা বহুকাল আগে, 1600 সালের ওই দিকে। কিন্তু পরবর্তীকালে 1906 সাল নাগাদ মুসলিম লীগ গঠন হয়, এবং মুসলিম স্বার্থ দেখার জন্য আহ তখন মুসলিম লীগ তৈরি হয় ঢাকাতে। এবং আরো পরে আহ যখন মুসলিম লীগ মানে খুব সোচ্চার হয়ে ওঠে যে মুসলিমদের জন্য একটা আলাদা দেশ চাই, এবং হিন্দুদের সঙ্গে একসাথে থাকা যাবে না, সেই সূত্রপাত হয়েছিল 1906 সালে ঢাকাতে। পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহর নাম শোনা যায়, যে উনি পাকিস্তানের জনক বলা হয়, অ্যাকচুয়ালি উনি নন। ঘটনাটা হলো এই যে আমার মনে হয় যে সরাসরি আমরা তখনকার যারা কংগ্রেস লিডার ছিলেন তাদের দায়িত্ব এসে যায় জিন্নাহকে জিন্নাহ তৈরি করতে। জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ অ্যাকচুয়ালি খুব একটা মানে মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। মদও খেতেন, সুরও খেতেন, এইসব ব্যাপার ছিল। কিন্তু খুবই একজন ইন্টেলেকচুয়াল, খুবই তুখর বুদ্ধি সম্পন্ন একজন আইনজীবী ছিলেন। তো ওনার 1929 সালে যখন কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়, তখন প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এবং সেই সময়ে জিন্নার যে তখন একটা পূর্ণ স্বরাজের প্রস্তাব এসেছিল, এবং সেই পূর্ণ স্বরাজটা হবে সত্যাগ্রহের মাধ্যমে। আহ তো নন কোঅপারেশন মুভমেন্ট। তো জিন্নাহ সাহেব ওটার ঘোরতর বিরোধী ছিলেন। জিন্নাহ বললেন না, এইভাবে সত্যাগ্রহ করে লোকেদের এডুকেশন নেই, তাদেরকে বোঝাতেই সময় লাগবে, তারা কি করছে জানে না। প্লাস এতে কি হবে, গান্ধীজি তখন একটা ধুতি পরতেন এবং তার একটা চেহারা, হিন্দু গীতা টিতা নিয়ে কাজ করতেন। জিন্নার একটা ভয় ছিল যে মুসলিমরা এটার থেকে এলিয়েনেটেড হয়ে যাবে।
তো আহ, সেই জন্য জিন্না মোটামুটি এর প্রতিবাদ করতে শুরু করলেন। সেই মিটিং থেকে তিনি বেরিয়ে গেলেন। কলকাতা হাওড়া স্টেশনে ট্রেনে চেপে বললেন, আমি ফিরে যাচ্ছি, আমি কংগ্রেসে তো থাকবোই না, আমি আর ভারতবর্ষেই থাকবো না। উনি এত বড় একটা লয়ার ছিলেন, উনি লন্ডন চলে গেলেন। লন্ডনে গিয়ে উনি সব থেকে হাইয়েস্ট পেইং লয়ার হিসেবে উনি বেশ কয়েক বছর কাজ করেছেন। এবং সেই সময় তো উনি, তো আমি আগেই বলেছি অর্থোডক্স মুসলিম উনি ছিলেন না। ওনার মাথা খেয়েছিল ইকবাল, যে সারে জাহাঁ সে আচ্ছা লিখেছিল, এবং আরো কয়েকজন। তারা বলল, না না না, তুমি এসো, ফিরে এসো। এবং তখন ব্রিটিশরাও ওনাকে অনেকখানি মদদ দিল, যে হ্যাঁ চলো, দেশ ভাগ করতে হবে। দেশ ভাগের এই কাহিনীটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে। ব্রিটিশ জানতো যে তাদেরকে দেশ ছাড়তে হবে এবং ভাগও করতে হবে। তো একটা ঘটনা ঘটেছিল যখন আহ, আমাদের চার্চিল ভোটে হেরে গিয়েছিল। সেই ভোটে হেরে যাওয়ার পর অ্যাটলি হচ্ছিলেন প্রাইম মিনিস্টার। তো ওনাদের দুজনের লাশ দেখার সময় তখন চার্চিল নাকি বলেছিলেন অ্যাটলিকে, যে ভারত ভাগ করো করো, কিন্তু একটু আমাদের জন্য জায়গা রেখো, আমাদের মানে ওয়েস্টার্ন পাওয়ার্সদের জন্য একটা স্পেসিফিক জায়গা রেখে দিও। এটা নিয়ে মাউন্ট ব্যাটেনের যিনি সেক্রেটারি ছিলেন সারিলা, উনিও লিখে গেছেন যে এই ভারত ভাগের পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল, যে পাকিস্তানের ওই যে জায়গাটা ওখানে ওই জায়গাটা যদি হাতে থাকে, তাহলে মিডল ইস্ট এবং রাশিয়া এবং সমস্ত অঞ্চলের একটা কন্ট্রোল থাকবে। কিন্তু এরা মুসলিম লীগকে ইউজ করলো, ইভেনচুয়ালি জিন্নাকে ইউজ করলো। জিন্না 1946 সালের 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলেন। ঘোষণা করার ফলে কি হলো, তার মানেটা কি, ডিরেক্ট অ্যাকশন মানে কি, যা খুশি করো। আসলে বলেছিল যে না, আমরা এর প্রতিবাদ করব, ভারতবর্ষকে এইভাবে কনস্টিটিউশন মেনে নেবো না। তো সেটা তো হলো, কিন্তু তার যে ফলটা হলো সেটা দুর্ভাগ্যক্রমে বাংলায় এসে সব থেকে বড় আঘাতটা এসে পড়লো। তখন বাংলার তখন মুখ্যমন্ত্রী নয়, তখন প্রধানমন্ত্রী বলা হতো, ছিল সুহরাওয়ার্দী। মুসলিম লীগের ভোটে জিতে, মুসলিম মেজরিটি দুটো প্রভিন্স এক ছিল, জিতে সুহরাওয়ার্দী তখন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এই যে 16ই আগস্ট যে ডিরেক্ট অ্যাকশনের ডাক এলো, তার একটা প্রস্তুতি সুহরাওয়ার্দী আগে থেকেই নিয়েছিল। আহ বহু জায়গায়, বিশেষ করে কলকাতায় পুলিশ রিক্রুট, এটা তথাগত রায় উনি ওনার বইয়ে লিখে গেছেন, যে পুলিশ রিক্রুটমেন্ট শুরু হতে করলো সমস্ত বাইরে থেকে বিহারি মুসলিমদের। কলকাতার বিভিন্ন জায়গায় তাদেরকে রিক্রুট করা হলো এবং নতুন করে তাদেরকে ডিপ্লয় করা হলো। প্রি প্ল্যানিং চলছিল। এবং 16ই আগস্ট দিনটা একটা বিশেষ দিন ছিল, যেদিন কিনা প্রফেট মোহাম্মদ পয়গম্বর প্রথম যে জিহাদি যুদ্ধ, ওয়ার অফ বাদর বলা হয়, প্রথম জিহাদি যুদ্ধ যেটা উনি জয়লাভ করেছিলেন, সেটা নাকি ওই দিনে হয়েছিল। এবং সেটা আহ সেইটার পরিপ্রেক্ষিতে সেদিন বিকাল বেলায় কলকাতার ময়দানের সমস্ত জায়গায় মাইকে অ্যানাউন্স করা হলো, মস্ক থেকে বিভিন্ন জায়গা থেকে, যে হিন্দুরা আমাদের উপর অত্যাচার করছে, আমরা আমাদের এর শোধ নিতে হবে। তো এরকম একটা ঘটনা যখন তৈরি করা হলো, শহীদ মিনারের ওখানে বড় বড় গরম গরম বক্তৃতা অনেকে দিলেন, শোনা যায় নাকি ওখানে জ্যোতি বসু ছিলেন, এবং মুজিবুর রহমান অফকোর্স ছিলেন, উনি মুসলিম লীগের যুব নেতা ছিলেন। তো এই যে ঘটনাটা শুরু হলো 46 সালের 16ই আগস্ট। এবং তার পরবর্তী কাহিনী আমরা যেটা নিয়ে আজকের বিষয়, যে আমরা আহ কিভাবে আমরা রক্ষা পেলাম। এবার একটা প্রশ্ন করে আমি শেষ করছি। প্রশ্নটা হচ্ছে এই, যে সুহরাওয়ার্দীর এই এটা করার পিছনে কি উদ্দেশ্য ছিল। সুহরাওয়ার্দীর উদ্দেশ্য ছিল যে আহ যদি ভারত ভাগ হয়, যখন ভাগ হয়, কলকাতাটা যেন ওপারে চলে যায়। কি লজিক, না কলকাতাকে তাহলে মুসলিম মেজরিটি হতে হবে, কারণ যেখানে মুসলিম মেজরিটি সেইগুলো নিয়ে পূর্ব পাকিস্তান তৈরি হবে, এরকম একটা ব্যাপার। তো কলকাতা, হাওড়া এবং হুগলির বিভিন্ন অংশ থেকে যাতে হিন্দুরা মেরেই হোক, কেটেই হোক, তাড়ি হোক, ওই জায়গাটা জনশূন্য করে দেওয়া হয় এবং মুসলিম মেজরিটি হয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য আলটিমেট গেম। তো এই জন্যে 16ই আগস্ট এই ডাক দেওয়া হলো। এটা শুক্রবার ছিল। মসজিদ থেকে, শহীদ মিনার থেকে আহ্বান করে একটা ভয় দেখানো হলো যে হিন্দুরা আমাদের অ্যাটাক করছে, এবং ওই দিন আবার ছুটি ঘোষণা করে দিয়েছিল সুরাবর্দি, সমস্ত দোকানপাট বন্ধ করার কথা ছিল। কিন্তু কি শুরু হলো, সেটার কাহিনী এবার আমরা শুনবো শান্তনুদার কাছ থেকে। তোমার সংহিতা, মিউট, আনমিউট, আনমিউট করো। আমরা শান্তনুদার কাছ থেকে শুনবো
যে তার যে দাদু মানে তার তিনি যার উত্তরাধিকারী এই সময় তার কি ভূমিকা ছিল, অর্থাৎ এই যে প্রত্যক্ষ একটা লড়াই, যে একটা ডাইরেক্ট অ্যাকশন ডে। তো এই সংঘর্ষ দিবস, প্রত্যক্ষ সংঘর্ষ দিবস, ইয়েস, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে এর বাংলা। তো এই প্রত্যক্ষ সংঘর্ষ দিবসের দিন আপনি তো নিশ্চয়ই শুনেছেন, মানে বংশ আহ মানে বংশের যারা আপনার বাবা বা তার যারা কাকা বা প্রত্যেকের কাছ থেকে আপনি শুনেছেন কি হয়েছিল সেই দিন। এগুলো কিন্তু আপনার মুখ থেকে আমরা জানি। মিউট আছেন দাদা, আপনি মিউট আছেন, আনমিউট করুন। আনমিউট, আনমিউট, মিউট, মিউট আছে, আনমিউট করতে হবে। সাউন্ড ক্লিয়ার? এবার ক্লিয়ার, হ্যাঁ, নাও গুড। হ্যাঁ, হ্যাঁ এখন এবার ঠিক আছে, পাচ্ছি, হ্যাঁ। এখন ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, বলুন ধর্মতলা বলুন স্ট্রিট, আপনি। যেটা এখন বর্তমান নাম হচ্ছে লেলিন সরণি, সেই লেলিন সরণিতে অবস্থিত ওয়াচেল মোল্লা বিল্ডিং। সেই বিল্ডিং এ তৎকালীন মানে সেই সময় এক নামজাদা বাইজি থাকতেন। ওই বাইজির ঘরেতে মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতারা, অনেক পুলিশি কর্তারা যাওয়া আসা করতেন। তো সেই যে ফ্লোরে ওনার ওই ঘর ছিল, সেই ঘরের পাশেই আমাদের এই অঞ্চল। এক সেকেন্ড, মিউট, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে ফোন, ফোন মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না, মিউট, মিউট হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার? ইয়েস, ইয়েস, ইয়েস। আমাদের এই মলঙ্গা পল্লীতে হরেন ঘোষ নামে এক ভদ্রলোক থাকতেন। উনি ওই ফ্লোরেতেই একটি অফিসে কেরানিকের কাজ করতেন। তো উনি উনি কেরানিকের কাজের সঙ্গেও উনি সাংস্কৃতিক জগতের সঙ্গে ওনার একটা ভালো যোগসূত্র ছিল। উনি একজন ভালো নৃত্যশিল্পীও ছিলেন। আবার মিউট হয়ে গেল, আবার মিউট হয়ে গেল, মিউট হয়ে গেছে আবার, আহ, ভিডিও অফ হয়ে গেছে, ভিডিও অফ। সঙ্গমিত্রেরও ভিডিও অফ। না, আমি ভিডিওটা অফ রেখেছি, আমি তো কাজ করছি সঙ্গে, কারণ আমার তো ভীষণ আচ্ছা, বললাম না আমার পরশু দিনের বাড়িতে প্রোগ্রাম আছে ওই আচ্ছা, জন্য। আচ্ছা, সে শান্তনুদার, ঠিক আছে। শান্তনুদার ভিডিও অফ হয়ে গেছে। রেকর্ডিং যখন চলছে আমি একটু বলেই নি, শান্তনুদা ফিরে আসলে আবার আবার ওনার কথা শোনা হবে, আমাকে হয়তো বেরিয়ে যেতে হবে। আহ বলে নাও, বলে নাও। হ্যাঁ। আমি তো আবার জানতে চাইবো কাঞ্চনদার কাছে, কাঞ্চনদা, এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে, এই দিনে আমরা যে গোপাল পাঠা বলে যাকে আমরা চিনি, গোপাল মুখার্জি, তার সম্বন্ধে যদি তুমি একটু বলো খুব। হ্যাঁ, গোপাল মুখার্জির আহ, কাকা, যিনি একজন খুবই স্বনামধন্য পণ্ডিত ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীও বলা যায়, তার কাছ থেকেই গোপাল মুখার্জি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং শরীর চর্চা করতেন। ওখানে ব্যায়ামাগার ছিল। তো ওনাদের পেশায় ওনাদের মাংসের ব্যবসা ছিল, পাঁঠা বলিদানের এবং বিক্রির। তো সেই জন্য ওনাকে লোকে গোপাল পাঁঠা বলে পরিচয় দিত, আসলে উনি গোপাল মুখোপাধ্যায়, একদম ব্রাহ্মণ ঘরের ছেলে। আরে, কাঞ্চনদাকে দেখা যাচ্ছে না, আরে এটা বলছে শোনাও। ডিসেবল বাই হোস্ট বলছে, আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন টুডে। ডিজাস্টার, ডিজাস্টার, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং।
হ্যাঁ, যেটা বলছিলাম যে শ্রদ্ধেয় গোপাল মুখোপাধ্যায় তার তাদের মাংসের দোকান ছিল, এবং উনি শরীর চর্চা করতেন, এবং বিভিন্ন ওখানে তখনকার দিনে অনেক ব্যায়ামাগার ছিল যেখানে স্বাধীনতা সংগ্রামীরাও যেতেন। তো সেই সূত্রে ওনার দেশাত্মবোধ ছিল। কিন্তু গোপাল মুখোপাধ্যায়ের কোনো এরকম ছিল না যে উনি মুসলিমদের সঙ্গে কোনো প্রবলেম ছিল। ওনার কাকা নিজেই একটা ইন্টারভিউ বলেছেন যে গোপাল কোনোদিন এরকম কমিউনাল ভাবাপন্ন কিছু ছিল না। মুখোপাধ্যায়ের পৌত্র গোপাল মুখার্জি নামে যাকে আমরা চিনি, বা গোপাল পাঠা বলে যাকে আমরা চিনি, তিনি বিশাল লড়াই করেছিলেন এই ডাইরেক্ট অ্যাকশন ডেতে, বা প্রত্যক্ষ আঘাত বা সংঘাত দিবসে। আমরা শঙ্করবাবুর কাছে জানতে চাইবো যে আপনি আপনার দাদুর কাছ থেকে বা বাবার কাছ থেকে এই দিন সম্বন্ধে কি কি গল্প শুনেছেন, বা যে ঘটনাগুলো কি থাকে। শান্তনুবাবু, আপনি বলুন। হ্যাঁ, তো যেই জায়গা পর্যন্ত ছিলাম ওই ধর্মতলার ওই ওয়াচেল মোল্লা বিল্ডিং এ ওই নামজাদা বাইজির ঘরে হরেন বাবু যাওয়া আসা ছিল, এবং ওই ঘরেতে মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতারা, বড় বড় পুলিশ কর্তারা যাওয়া আসা করতেন। তো হঠাৎ একদিন এমনি গল্প করতে করতে ওনার ঘরে গিয়ে হরেনবাবু দেখতে পান, মানে এমনি বসে আছেন। বলুন, আমি চা খাবেন? বলে হ্যাঁ ঠিক আছে, চা একটু খেতে পারি। বলে চা বানাতে গেছেন, হঠাৎ দেখে একটা টেবিলের উপরে একটা কাগজ পড়ে। তো সেই কাগজটা কি, হঠাৎ একটু কৌতূহলী হয়ে এই কাগজটা খুলে দেখে হাতে নিতে নিতে ততক্ষণে ওই ভদ্রমহিলা চলে আসেন চা নিয়ে। তো বলে এটা বাজে কাগজ বলে বাইরে বেরিয়ে ওয়েস্ট পেপারে, ওয়েস্ট বক্সে ওটা ফেলে দেন। বলে উনি বসে গল্প গল্প কথাবার্তা বলে চাটা খেয়ে উনি যখন বেরোনোর সময় ওই কাগজটা ডাস্টবিনের থেকে তুলে নিয়ে সোজা আমাদের এই মলঙ্গা লেনে দাদুর কাছে এসে পৌঁছয়। তো কি কাগজটার মধ্যে ছিল, ওতে একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, যেই ব্লুপ্রিন্টের মধ্যে দেখানো হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন স্থাপত্য, যেমন টালার ট্যাঙ্ক, শহীদ মিনার, মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এইরকম সমস্ত জায়গাগুলোকে বম্বিং করে, স্ম্যাশ করে, মানে উড়িয়ে দেওয়া হবে, আর ওগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর গঙ্গার এপার থেকে সমস্ত অংশটুকু পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে চলে যাবে। এইটা একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল লীগ নেতৃত্বের মাধ্যমে। তো এইটা আসার পরে জিনিসটা বুঝে উঠতে একটু সময় লাগলো যে কি ব্যাপারটা, কি ঘটনাটা। আমাদের এই অক্সিলারি মনুমেন্ট, যেটা আমাদের শহীদ মিনার নামে পরিচিত, সেইখানে মুসলিম লীগের ওই ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দেওয়া হলো। ডাইরেক্ট অ্যাকশন ডেটা কি সেইটা বুঝে উঠতে একটু সময় লাগলো। এবং এই যে ডাক, ওখানে যে এই যে মিটিংটা শুরু হলো, এই মিটিং এ তৎকালীন কমিউনিস্ট পার্টি, মানে এটা শোনা যায় এবং এটা জানাও যায় যে যোগেন্দ্রনাথ মন্ডল, তারপরে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, এনারা ওই মঞ্চে ওই মিটিং এ উপস্থিত ছিলেন। এবং ওই মিটিং এ যে কজন যত লীগ ভলেন্টিয়ার্স ওখানে উপস্থিত ছিল, তারা অধিকাংশই সশস্ত্র অবস্থায় ছিল। তারা অস্ত্রশস্ত্র দিয়ে দ্বারা সুসজ্জিত। এবং সেই সমস্ত ঘটনা দেখে জ্যোতিবাবু আস্তে আস্তে মঞ্চ থেকে নেমে নিজের গাড়ি করে সোজা চলে যান পার্টি অফিসে। এবং যোগেন্দ্রনাথ মন্ডল ওই মঞ্চে উপস্থিত ছিলেন। এবং ওই মঞ্চ থেকেই ডাক দেওয়া হয় যে আগে আমাদেরকে পাকিস্তান বুঝিয়ে দিতে হবে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হবে, লড়কে লেঙ্গে পাকিস্তান। এবং এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই সমস্ত আলোচনা করতে করতে এই সমস্ত মানে মানে কি বলে স্লোগান দিতে দিতে মিটিং আস্তে আস্তে মিটিং হয়। এবং ওখান থেকে দাবি ওঠে ডিরেক্ট অ্যাকশন ডের। এবং ওই দাবি মেনে সমস্ত যত ভলেন্টিয়ার যারা ছিলেন, ধর্মতলা অঞ্চলে লেলিন সরণির ইয়েতে যত অস্ত্রের দোকান ছিল, বেশ কিছু অস্ত্রের দোকান বহু পুরনো পুরনো, যেগুলো এখনো পর্যন্ত রেজিস্ট করছে। আমাদের এখানে কমলালয় সেন্টার, এবং ওই রাস্তার উপরে ওই অঞ্চল সংলগ্ন যত দোকান ছিল, প্রত্যেক কটা দোকানে
অগ্নিসংযোগ, লুটপাট, হাতে করে যে যা জিনিস পারে নিয়ে যেতে, খুন জখম এই সমস্ত করতে করতে এই শুরু হলো ডিরেক্ট অ্যাকশন ডে। এবং এই যে প্ল্যানটা এসে যখন দাদুর হাতে পৌঁছলো, এবং তারপরেও পরবর্তী স্টেপ হচ্ছে ওই 16ই আগস্ট, ওই ডিরেক্ট অ্যাকশন ডে ডাক। এবং এইটা পরপর যখন এক এক দিন ধরে চলতে শুরু করলো, তো এই বিভিন্ন জায়গায়, কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতে শুরু করলো। যে প্রত্যেকটি জায়গায় হিন্দুদের উপর আক্রমণ, যারা দাঙ্গাকারী, মুসলিম লীগের যারা পোষা দাঙ্গাকারী, তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করতে শুরু করলো। এবং এরপর বিভিন্ন এলাকার, আমাদের এই অঞ্চলের প্লাস আরো তার বাইরের অঞ্চলের ছেলেদেরকে সমস্ত ডেকে, তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন প্রভিন্সের ছেলে ছিল, বিহারি ছিল, উড়িয়া ছিল, নেপালি, পাঞ্জাবি, এদের সকলকে ডেকেছে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করতে হবে সকলকে জোটবদ্ধভাবে সংগঠিত করে এর মোকাবিলাটা হয়েছিল। এবং তাতে হাতে অস্ত্রও তুলে নিতে হয়েছিল এবং সেগুলোকে প্রয়োগও করতে হয়েছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ উনি যে নীতি, যে আদর্শে বিশ্বাসী ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের লড়াইয়ের মাধ্যমে উনি সমস্ত জিনিসটা সংগ্রাম করে জিনিসটাকে প্রতিরোধ করতে চেয়েছিলেন। এবং আপনাকে যদি কেউ মারতে আসে, আপনি যদি খালি হাতে থাকেন, আপনার পক্ষে কিছু করা সম্ভব নয়। কেউ যদি অস্ত্র নিয়ে আপনাকে মারতে এলো, একটা তরোয়াল নিয়ে, আপনি খালি হাতে রয়েছেন, আপনি তো অলরেডি সেখানে দুটুকরো হয়ে যাবেন। তো সেখানে তাকে প্রতিরোধ করতে গেলে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল এবং সেই অস্ত্র প্রয়োগ ওনাকে করতে হয়েছিল। এটা কোনো দ্বিমত নেই বা এটা কোনো ভুল নেই। এবং আমি পরে আসছি আবার, পরে বলুন আর কি জিজ্ঞাসা আছে আপনার। এটা আমি মানে পূর্বাভাসটা বললাম, এর পরে জিজ্ঞাসাটা বলুন। আমরা শুনলাম যে সেই সময় কিভাবে উনি একজন প্রতিকার ঘরে কিভাবে ওনাকে ধরার জন্য টোটাল যে ব্যাপারটা চীনা এবং যে সুরাবাসী তাদের যে পরিকল্পনা, এবং একই দিনে তালাক ক্যাম্প থেকে শুরু করে মিউজিয়ামকে উড়িয়ে দেওয়ার একটা যে পুরো পরিকল্পনা, যত শুনছি তত সত্যি হয়ে যাচ্ছে। জানে না এবং ইতিহাসে গল্পেও কিন্তু এইসব ঘটনা ঘটছে। আমি এবং কাঞ্চনদাকে বলি, কাঞ্চনদা আপনি যদি একটু বলেন যে এই যে ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংঘাত বিষয়, এই দিনটার বিষয়, কারণ বাঙালির জানা উচিত যে ভয়ঙ্কর একটা জিনিস কিন্তু আমরা পাচ্ছি। অডিওটা শোনা গেল না খুব একটা। কাঞ্চনদা অডিওটা শোনা গেল না ভালো করে। তুমি যদি আর একবার প্রশ্নটা করো, তোমার কথা ভালো শোনা গেল না। আমি কাঞ্চনদাকে বলবো, কাঞ্চনদা এই যে দিনটা, এই যে প্রত্যক্ষ সংঘাত বা সংঘর্ষ দিবস, এটা তো পুরোপুরি সুরাওয়ার্দী এবং মুসলিম লীগ জিন্নাহ এরাই তো পরিকল্পনা করেছিল। এবং আমরা যে শান্তনু বাবুর কাছ থেকে শুনলাম যে ঘটনাগুলো, অর্থাৎ একই দিনে মিউজিয়াম থেকে শুরু করে এই যে একটা, ওরা একটা মানে রূপরেখা তৈরি করেছিল যে চালা ট্যাঙ্ক, সমস্ত বড় বড় বিল্ডিং গুলোকে উড়িয়ে দেওয়া হবে। মানে কি ভয়ঙ্কর ব্যাপার! এগুলোর তো ইতিহাসে কোথাও উল্লেখ নেই এই ঘটনাগুলোর, আমরা ওনার কাছ থেকে জানলাম। আমার মনে হয় আরো এরকম ভাবে ঘাঁটলে আমরা অনেক কিছু জানতে পারবো। আমি কাঞ্চনদাকে বলবো, কাঞ্চনদা এই দিনের বিষয় আর যেগুলো যেগুলো আপনি জানেন জানানোর পর, কারণ এখনকার যে জেনারেশন তারা কিন্তু এই সম্বন্ধে কিছু জানে না, তাদের জানানো হ্যাঁ, হবে। তো হ্যাঁ, দুজনই যদি একটু মিউট করো তাহলে একটু সুবিধা হবে। সাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে অনেক। আমি সংক্ষেপে বলবো, তারপর আবার শান্তনুদার কাছে যাবো। খুবই সংক্ষেপে, যেটা শান্তনুদা অলরেডি বললেন যে সেদিনকার যে ঘটনাগুলো ঘটছিল এবং শ্রদ্ধেয় শ্রী গোপাল মুখোপাধ্যায়ের যে মহান অবদান, যে বাংলার এই অংশটা, গঙ্গার এপারটা পুরোটা ওপারে চলে যাওয়ার যে পরিকল্পনা ছিল, এটা তিনি প্রতিরোধ করলেন, বন্ধ করলেন। তার জন্য যারা বাঙালি, বিশেষ করে কলকাতা আর হাওড়ার বাঙালি,
তাদের সবারই এই গোপাল মুখোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, শ্রদ্ধা জানানো উচিত। এবং আজকের দিনে আমরা শুধু শুধু তো কলকাতা হাওড়া হুগলি নয়, গোটা ভারতবর্ষের ম্যাপটাই পাল্টে যেত যদি আমাদের গোপাল মুখোপাধ্যায় এই সংগ্রামে না নামতেন। এবং উনি তো শুরুতে ছিলেন না, উনি তো এসব জানতেন না, হঠাৎ করে খবর পেলেন এবং হঠাৎ করে ঘটনা ঘটলো। এবং এই মুহূর্তে এরকম যে প্রত্যুৎ মতিত্বতা যেটাকে বলা হয়, যে ইমিডিয়েটলি অ্যাকশন নেবার যে আইডিয়াটা, সেটা যেন ভগবান প্রদত্ত। তো উনি যে কাজটা করে গেলেন সেটার আহ যে যেটা পৃষ্ঠপট যেটা বলা, শান্তনুদা বললেন যে যে কথা ছিল যে এই এই বিশাল একটা অংশ কলকাতা সমেত, হাওড়া সমেত, হুগলি সমেত ওপারে চলে যাবার, সেটা প্রতিরোধ হলো, কিন্তু তার বিনিময়ে বহু মানুষের জীবন গেল। এবং আহ তার জন্য একটা প্রস্তুতি, এক রাতের প্রস্তুতি, এটাও আর একটা ব্যাপার, এক রাত্রের প্রস্তুতি, সেখানে এই সমস্ত অস্ত্র জোগাড় করা, অস্ত্রগুলো কিভাবে বিভিন্ন কর্মকারদের, লোকাল কর্মকারদের কাছ থেকে বানানো, এই যে কাজটা, এই যে কিভাবে হয়েছে, এটাও একটা ভেরি আশ্চর্যের কথা যে কিভাবে অস্ত্র সংগ্রহ হলো। কারণ ওনার তো ছিল এই একটা দোকান যেখানে পাটা কাটার কিছু যন্ত্র, অস্ত্র শস্ত্র ছিল, কিন্তু এত হাজার হাজার হুলিগানদের প্রতিরোধ করতে যে কতখানি তার প্ল্যানিং করতে হলো, যে রিপ্ল্যানিং, সেটা সম্বন্ধে যদি শান্তনুদা একটু বলেন, আমার মনে হয় খুব ভালো হয়। শান্তনুদা। ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাটা, ডিরেক্ট অ্যাকশন ডে এই ঘটনাটা, এটা বহু পূর্ব পরিকল্পিত। কলকাতা শহরে 30 থেকে 32টা থানার অফিসার ইনচার্জ মুসলিম নিযুক্ত করা হয়, কমিশনার অফ পুলিশ মুসলিম নিযুক্ত করা হয়, আর মূল যিনি নায়ক হুসেন সাইদ সুহরাওয়ার্দী, তৎকালীন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেটাই বলেন, উনিও মুসলিম লীগের একজন মূল কাণ্ডারি। পরবর্তীকালে তো তো উনি এইটা একটা পাকিস্তানের বিরাট প্রেসিডেন্ট, পরিকল্পনা। প্রধানমন্ত্রী হন, মানে সংযুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান পরবর্তীকালে। হ্যাঁ, মানে জিন্নার পোষ্যপুত্র আর হ্যাঁ, কি, হ্যাঁ। মোহাম্মদ আলী জিন্নার পোষ্যপুত্র হোসেন সাহেব সুহরাওয়ার্দী। এবং উনি প্ল্যান করেন যে প্রত্যেক কটা পুলিশ থানায় এরকম ভাবে করা হয়, এবং লালবাজারে বসে ফুললি কন্ট্রোল করে যে তোমাদের যা ইচ্ছে করো, তোমাদের এই সময়টা দিয়ে দেওয়া হলো, এবং পুলিশকে পুরো নিষ্ক্রিয় করে রেখে দেওয়া হয়, নপুংসক করে রেখে দেওয়া হয়েছিল। এবারে এই ঘটনাটা সম্মুখীন গোপাল মুখার্জি কিভাবে করলো, এটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার। খুব স্বাভাবিক ব্যাপার যে হ্যাঁ, হঠাৎ করে কি করে হলো। এটা বলতে গেলে আমাকে একটুখানি আরো একটু পেছনে যেতে হয়। আজকে আমি যে জায়গায়, যে খান থেকে বসে আপনাদের সঙ্গে কথা বলছি এই এর মাধ্যমে, এইটা হচ্ছে মলঙ্গালেন। মলঙ্গালেনের ইতিহাসের পাতায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা, বলতে পারেন, অন্যতম পীঠস্থানের মধ্যে একটি। এই মলঙ্গালেন থেকে ওয়ান্স আপন এ টাইম আত্মোন্নতি সমিতি পরিচালিত হতো, যেমন যুগান্তর দল, অনুশীলন সমিতি, বেঙ্গল ভলেন্টিয়ার্স। ঠিক সেই রকম এই আত্মোন্নতি সমিতি এই মলঙ্গালেন থেকেই পরিচালিত হতো, এবং নেতৃত্ব স্থানে যারা ছিলেন, বিপিন বিহারী গাঙ্গুলি, অনুকূল মুখার্জি, গিরিন বন্দ্যোপাধ্যায়, রনেন গাঙ্গুলি, হরিদাস দত্ত, প্রভাস দে, এরকম সমস্ত নামি দামি বিপ্লবীরা। এবং এই মলঙ্গালেনে আসেনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের মধ্যে আমি কাউকে বাদ দিয়ে উঠতে পারবো না। সে বাঘাযতীন থেকে শুরু করে এম.এন. রায়, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, মাস্টারদা সূর্য সেন, অনন্ত সিং, লোকনাথ বল, প্রীতিলতা ওয়াদ্দেদার নয়, সরি, বিনয় বাদল দীনেশ, আমি কাকে বাদ দেবো, পুলিন বিহারী দাস, প্রত্যেকটা মানুষকেই এই মলঙ্গালেনে আসতে হয়েছিল। যেহেতু এইখান থেকে আত্ম উন্নতি সমিতি পরিচালিত হতো, তো সেই সূত্রেই এইখানে আমাদের এই মলঙ্গালেনেই তখনকার দিনের কুস্তির আখড়া, লাঠি খেলা, ছোড়া চালানো, এই সমস্ত হতো। এবং সেইখান থেকেই দাদুর হাতে খড়ি এবং বিভিন্ন বিপ্লবীদের সংস্পর্শে আসা, তাদের আশীর্বাদ পাওয়া,
তাকে নতুন করে শেখাতে হয়নি দেশপ্রেমটা কি এবং কোন সময়টা দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যার আদর্শে উনি দীক্ষিত, যার অগ্নিমন্ত্রে উনি আজও যে ধারাবাহিকতাটাকে আমরা বহন করে নিয়ে চলেছি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার আদর্শে, ওনার নীতি, ওনার মূল মন্ত্রে উনি বিশ্বাসী। তো ওই মানুষটিরও সংস্পর্শে উনি এসেছিলেন। তো নতুন করে ওনাকে এই ব্যাপারটা শেখাতে হয়নি যে দেশের কখন প্রয়োজন আছে, কখন দেশের প্রয়োজনে তোমাকে নামতে হবে, আত্মোৎসর্গ করতে হবে। তো বলতে পারেন যে এই 46-এর দাঙ্গার প্রতিরোধ হাতে অস্ত্র তুলে নিয়ে, এটা তারই একটা ফলস্বরূপ। উনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও যেমন অংশগ্রহণ করেছিলেন, 42-এর আন্দোলন বলুন, এছাড়াও অনেক টুকরো টুকরো অনেক ঘটনা আছে। কাকার কাছে অগ্নিমন্ত্রে দীক্ষিত মানুষ, কাকার মতো অনুকূল মুখার্জির মতন বিপ্লবী মানুষের কাছে উনি দীক্ষিত। তারপরে এই সমস্ত মানুষদের সংস্পর্শে আসা, তাকে শেখাতে হয়নি সশস্ত্র বিপ্লব কি জিনিস। এক্স্যাক্টলি ওই 46 সালে ওই ঘটনাটাই ঘটেছিল, তার ফলস্বরূপ। তো তো আমি কি জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম যে কি করে হলো? এবার অস্ত্র শস্ত্রের ব্যাপারটা হচ্ছে, আমি দাদু মারা যাবার পরে দাদুর কিছু বন্ধু বান্ধব, খুব মানে এইরকম মানুষেরও আমি ইন্টারভিউ করেছি, যে ছায়া সঙ্গী হিসেবে তার গাড়ি সব সময় চালাতো। ইভেন সে ভদ্রলোকও আমাকে বলতে পারেনি যে গোপালদা কোত্থেকে অস্ত্র জোগাড় করেছে। বললো ডানার যদি কাজ করে বাঁ হাত জানতে পারতো না, এইরকম গোপালদা ছিল। আমি সারাক্ষণ ছায়া সঙ্গীর মতন গোপালদার সঙ্গে ছিলাম। দাদা বলতো, গোপালদার নাম তো ধরতো না, দাদার সঙ্গে ছিলাম। কিন্তু সাহেব আমি আমাকে আমাকে কোনোদিন বা আমরা কোনোদিন কেউ জানতে পারিনি। হ্যাঁ, যখন প্রয়োজন পড়েছে, এই নে, এখানে যা, এখানে এই কাজটা কর, করে আয়, হাতে জিনিস তুলে দিয়েছে, আমরা ব্যবহার করেছি, নিয়ে গিয়ে যেখানে যেরকম ভাবে যেভাবে বলেছে সেইভাবে কাজ করেছি, করে আবার যথাস্থানে আমরা চলে এসেছি। অতএব এই এই তো জোগাড়টা হলো আজও মানে আমরাও জেনে উঠতে পারিনি যে বিপ্লবীরা কোথা তো থেকে এরকমই জোগাড়টা। হতেন। বিপ্লবী যারা ছিলেন তাদের ডান হাত কি করছে বাম হাত জানতো না, কেউ জানতো না। তো আজকের দিনে এসব যত শুনি, ভেতরে আমাদের মানে এই স্বাধীনতা সংগ্রাম, এই হ্যাঁ, সময়কার যে ত্যাগ, মানুষের যে হ্যাঁ, ত্যাগ শিকার, মানুষের হ্যাঁ, আত্মবলিদান, এই হ্যাঁ, ভালোবাসা ভালো লাগাগুলো আমাদের চেতনাকে, হ্যাঁ, চেতনার উন্মেষণ। আজকে আমরা আপনাকে পেয়েছি, আমরা গোপাল মুখোপাধ্যায়ের নাতি আপনি, পৌত্র আপনি, মানে আপনাকে পেয়ে আমরা সেই উত্তেজনা, সেই মনে হচ্ছে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে এবং আপনার কাছ থেকে কথা দিয়ে শুনতাম। কাঞ্চনদা, তুমি বলো কি বলে আমি আজকে আমি একটা আমার পর্বটা একটা আপনার। কমেন্ট আছে, সেটা বলি। যে এই যে হ্যাঁ, গোটা ব্যাপারটা ঘটছিল, সুরাবর্দী জিন্নার ডিরেক্ট অ্যাকশনের ডাক দিল, বোধহয় লাহোর থেকে দিয়েছিল, এবং তারপরে সুরাবর্দী কলকাতায় এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জন্য শুরু করলো। পরবর্তীকালে সুরাবর্দী আহ নতুন পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে গিয়ে, ওখানে ঢাকায় গিয়ে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল। তার একজন ঘনিষ্ঠ সহচর, যার কথা আমরা আমরা সব খুব শ্রদ্ধার সঙ্গে তার নাম স্মরণ করি, বহু মানুষ যারা, বিশেষ করে বাঙালি এবং বাংলাদেশের, যে মুজিবুর রহমান, যেনাকে বঙ্গবন্ধু, বাংলাদেশ সৃষ্টির পিতা, জনক হিসেবে বলা হয়, তার ভূমিকাটা আহ আহ একটু যদি দাদা বলে, শান্তনুদা বলেন। দেখুন, 1946-এ বঙ্গবন্ধু মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বলা হয় ওনাকে। তো মুজিবুর রহমান মুসলিম ন্যাশনাল গার্ডের একজন ভলেন্টিয়ার ছিলেন মাত্র, এবং সেই নেতৃত্ব স্থানীয় বলতে যে আজমিরি, খাজা নিজামুদ্দিন, হোসেন সাইদ সুরাবুদ্দি, এনারাই নেতৃত্ব স্থানীয়, এবং এনারাই টোটাল যে এই ডিরেক্ট অ্যাকশন ডে, টোটাল অর্গানাইজড ভাবে ওনারাই এই জিনিসটা পরিচালনা করেন। এবং পরপর দুদিন যে এই
বিভিন্ন জায়গায় কলকাতা শহরের হিন্দুদের উপরে অত্যাচার হলো, মানে এরকমও ঘটনা ঘটেছে কলকাতা শহরের বুকে শিয়ালদা অঞ্চলে একটা পরিবারের 23 জন, 23% বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা, ওই বংশটা পুরো নির্বংশ হয়ে গেছে। এইরকম ঘটনাও আছে, এইরকম ঘটনার সাক্ষীও এই কলকাতা শহর। কতজন টোটাল কতজন মনে তো হয় তখন মারা ওনার গেছিলেন এই 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 সময়? দেখুন, বিভিন্ন কাগজে বিভিন্ন রকমের রিপোর্ট বেরিয়েছে। তো রিপোর্ট অনুযায়ী যেটা প্রকাশিত, সেই যে প্রকাশিত জিনিসটাকেই আমাদের ধরে নিতে হবে। আমরা এখন সমস্ত ঘটনা তো আর প্রকাশ্যে আসে না সবটা। যদি 10,000 কেউ বলে থাকে, কেউ রিপোর্ট পেয়েছে 10,000, হয়তো দেখা যাবে সেখানে আরো হয়তো 200-500 আরো আরো এদিক ওদিক বেশি আছে, কিন্তু সেই সংখ্যা তারা জানতে পারেনি, এরকমও অফিসিয়াল আছে। 10,000, কিন্তু অফিসিয়াল যেগুলো 10,000। তৎকালীন সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং বিভিন্ন লেখক লিখেছেন যে তাদের বইতে, তো সেই জিনিসগুলোকেই আমাদের ধরে নিতে হবে। এবং যেমন আমি বলি আপনাকে, কলকাতা শহরের বুকে আমাদের এই কলেজ স্ট্রিট বইপাড়াতে 46-এর উপরে প্রচুর বই রয়েছে। মোটা মোটা শ্রীমদ ভগবত গীতা যেরকম মোটা চওড়া হয়, ওই রকম চওড়া 46-এর দাঙ্গার উপরে বই। তো আমি এরকমই একটি পাবলিশারের ঘরে একবার গিয়েছিলাম, যে হয় দেখতে 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 ওই শ্রীমদ ভগবত গীতার মতন একটা বই হাতে নিয়ে দেখছিলাম, উল্টে পাল্টে মানে বেশ কিছু পাতা ফাতা দেখলাম, অনেক কিছু। তো যে ভদ্রলোক বসেছিল আমাকে ওয়াচ করেছে, ওয়াচ করে আমাকে বলছে যে আপনি কি খুঁজছেন বইয়ের মধ্যে। আমি বললাম যে না, আমি শুনেছি যে এইরকম, এটা 46 মানে 46-এ কলকাতার দাঙ্গা মানে যে রায়টটা হয়েছিল তার উপরে বইটা। বলে হ্যাঁ, এটার উপরেই বই। তো আমি দেখছিলাম যে ওই সময় নাকি গোপাল মুখার্জি বলে একজনের বিরাট অবদান ছিল। তো আমি চেষ্টা করছি, মানে আমি খোঁজার চেষ্টা করছিলাম ওনার নাম টাম কিছু আছে কিনা, উনি কিছু করেছিলেন কিনা। লোকের মুখে শুনি, লোকে বলে যে গোপাল মুখার্জি নাকি অনেক বিরাট অবদান কলকাতা শহর রেখেছিল। তো এই বই বলে না না, আপনি এইখানে এই পাবলিশারের কোনো বইতে পাবেন না নাম। আমি বললাম যে কেন? তখন বলছে যে এই যে কটা লেখকের আপনি বই এখানে 46-এ দেখছেন, এরা প্রত্যেকেই কেউ নকশাল, কেউ কমিউনিস্ট, কেউ CPI-ML ইত্যাদি ইত্যাদি সমস্ত। বললাম ও আচ্ছা, এইরকম ব্যাপার। বলে আপনি অমুক পাবলিশারের ঘরে যান, অমুক বইটা দেখুন, তবে ওইখানেও পাবেন, এইখানকার বইগুলোতে পাবেন না। তো এরা এই ব্যাপারটাকে তুলে কেউই ধরেনি, ব্যাপারটাকে বিকৃত করেছে। এবং তার যে অবদান, তার জন্য বা তার যে যারা সঙ্গ দিয়ে, যে তার হয়ে যারা লড়াই করেছে, প্রতিরোধ করেছে, এই প্রতিরোধের ইতিহাস সবাই উন্মোচিত করেনি। এই জিনিসগুলোকে পুরো ধামাচাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। কেউ জিনিসটাকে নাড়াচাড়া করেনি। হয়ে গেছে হয়ে গেছে, চলো ঠিক আছে। কেউ বলে গোপাল মুখার্জি একজন বিরাট বড় দাঙ্গাবাজ, কেউ গুন্ডা। লালবাজারে খুঁজলেও আপনি পাবেন এরকম অনেক কেসের সঙ্গে গোপাল মুখার্জির নাম জড়িয়ে গেছে। অ্যাকচুয়াল যে কি উনি করেছিলেন, কি ঘরানা থেকে উনি এসেছেন, কোন ঘরানা থেকে এসে উনি এই যে কাজটা করেছেন, এইটা সবার মতন, সবার বোঝার মতন ক্ষমতা না, একটা জিনিস নেই। যেটা আমার মনে হয় যে এটা এখন এক এক রকম পাত্র যেমন তার ওনাকে নামটাকে ইউজ করেছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং যারা এই যে বামফ্রন্ট যারা ছিলেন শুরু থেকেই, 47 সালের পর থেকেই, যারা এই কমিউনিস্ট আন্দোলনকে বাংলায় ঢুকিয়েছেন এবং বাংলাকে শেষ করেছেন এবং ভারতবর্ষকে শেষ করার প্ল্যান। এবার আমি আরেকটা, আমি আমি মধ্যেখানে একটুখানি বলি, এই যে অ্যাকচুয়াল কথাটা কিন্তু গোপাল পাঁঠা নয়। ওনার প্রফেশন তো ঠিক আছে। ওনার 1935 সালে উনি একটি পাঁঠার মাংসের দোকান করেন, এবং কাকার সেটা বিপ্লবী অনুকূল মুখার্জি তখন জেলে, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রচন্ড ভালো উনি কুস্তিগির ছিলেন, মানে মুগুর ভাঁজা ওনার চেহারা, লাঠিও চালাতেন সিদ্ধহস্ত, পুলিন বিহারী দাসের কাছে ওনার শেখা। এবং
ওই যে আখড়া ছিল আমাদের এখানে, এই আখড়ায়, কুস্তির আখড়ায় তখনকার দিনে লালবাজারের বিহারি অনেক পুলিশ থাকতো, খোঁচর যাকে বলতাম আমরা চালু ভাষায়। তো তারা ওইখানে ওই কুস্তি করতে আসতো। তো একটা বাঙালি ছেলে কুস্তি করছে, ওই রকম একটা চেহারা, আপনার বলে না যে ছেলেটার বুকের পাটা আছে, একা লড়ছে, এই যে পাঠটা, অ্যাকচুয়াল কথা হচ্ছে পয়াকার ঠয় পাট্টা। ঠয় আকার। এবং ওনার যে প্রফেশন পাঁঠার মাংসের দোকান। তো এইটা, এই যে পাঁঠা, গোপাল পাঁঠার নামটা, এটাও কিন্তু হচ্ছে ওই আমাদের ওই যাদের ওই শ্রীমৎ ভগবতের মতন গীতায় 46-এ দাঙ্গা লিখেছে কিন্তু গোপাল মুখার্জির নাম নেই, ওই তাদেরই এ- দেওয়া, কমিউনিস্টদেরই বিকৃত এটা করা খুবই এই গোপাল গুরুত্বপূর্ণ পাঁঠার তথ্য, নামটা। খুবই অ্যাকচুয়াল পাঁঠা। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন শান্তনুদা। এটা নিয়ে আমাদের সব জায়গায় হ্যাঁ, বলা উচিত। প্রথমত গোপাল মুখোপাধ্যায়কে তো ঘুরিয়ে দেওয়া হয়েছিল, এবং আমরা কয়েক বছর থেকে, কয়েক 2-3 বছর থেকে আমরা এই নিয়ে কথাবার্তা বলছি, এবং অনেকেই এখন কথা বলছেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে অ্যাকচুয়ালি ওনার নাম গোপাল পয়চন্দ্রবিন্দু আকার ঠয় আকার ছিল না, পয় আকার টয় টয় আকার ছিল। হ্যাঁ। পাট্টা যেহেতু উনি লাঠি চালনায় খুবই সিদ্ধ হস্ত ছিলেন। তো এটা নতুন তথ্য, এটা আমিও জানতাম না। ধন্যবাদ শেয়ার করার জন্য। আমার একটা কোয়েশ্চেন আছে যে ওনার স্মরণে আহ রাস্তা তো নাম তো নেই, ওনাকে তো ভুলিয়ে দেওয়া হয়েছে, ওনার একটা মূর্তি স্থাপনার কথা হচ্ছিল, সেটার কি খবর? মূর্তি যে স্থাপনার ব্যাপারটা হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে, এই ছেলেগুলো যোগাযোগ করেছিল। এই ছেলেগুলোকে আমি কারা কি ব্যাপার না ব্যাপার কোনো রেজিস্টার সংগঠন নয়, প্রথম কথা। আমাদের ঠিক মত নেই এই ব্যাপারটায়। আমরা এইরকম ভাবে এই ধরনের কাজ ওই চাঁদা তুলে আমরা ঠিক করতে প্রস্তুত নয়। আচ্ছা, ঠিক আছে, ওটা নিয়ে। হ্যাঁ। এদের মোটিভেশনটা, এদের মোটিভেশনটা, এরা বিভিন্ন ঘন্টায় ঘন্টায় ডে বাই ডে নিজের নিজের ভাষা পরিবর্তন করছে। মানুষ একটা, তার কথা একরকমই হওয়া উচিত। ঠিক আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন দিনে এদের মতামত বিভিন্ন রকমের ভাবে কথাবার্তার পরিবর্তন, কথাবার্তার মধ্যে কোনো খেই পাচ্ছি না, কিন্তু বসাতে ইচ্ছুক সেটা আমরা জানি, এবং তাতে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা এই না, ব্যাপারটা রেগে বুঝেছি, নেই। ওটা নিয়ে। হ্যাঁ। ওনার যেভাবে প্রসিডিওরে এগোচ্ছে, এই প্রসিডিওরে আমরা যেতে আগ্রহী নয়, বা আমরা তাদেরকে নাই করে দিয়েছিল, আমাদের কাছে এসেও ছিল ছেলেরা। বুঝেছি, ওটা নিয়ে পরে আচ্ছা, পরে আমি কথা একটা হবে, এটা শেষ নিয়ে প্রশ্ন করবো। অফলাইনে। হ্যাঁ, বলো সঙ্গে। হ্যাঁ, আমি একটা শেষ প্রশ্ন করবো। বম্বের একজন প্রখ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই ডাইরেক্ট অ্যাকশন ডে এর ওপরে একটা ছবি করেছেন। উনি কি হ্যাঁ, এসেছিলেন আপনার কাছে? সঙ্গের না, না, পরিচালক কি বিবেক নাম বলুন? অগ্নিহোত্রী। বিবেক বিবেক অগ্নিহোত্রী বেঙ্গল অগ্নিহোত্রী, ফাইলস, বিবেক অগ্নিহোত্রী, না বেঙ্গল স্টোরি। বেঙ্গল ফাইল। উনি উনি মলঙ্গালনে না এসে, যেখান থেকে গোপাল মুখার্জির কর্মকাণ্ড, কার কাছ থেকে কি তথ্য নিয়ে গোপাল মুখার্জি সিনেমাটা করলেন, সেটা আমাদের কাছে একটা বিরাট বড় আমার জিজ্ঞাস্য। কাছেও। যেখানে উনি 2005-এ গোপাল মুখার্জি মারা গেছে, ওনার ফ্যামিলি রেজিস্ট করছে, ওনার সংগঠন যেটা 1945 সাল থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা তার লিগাসিটাকে বহন করে নিচ্ছি, উনি আমাদের সঙ্গে যোগাযোগ না করে ওনার পরিবারের সঙ্গে আচ্ছা, কিভাবে উনি এই করলেন? সংগঠনের উনি নামটা কি কিভাবে আরেকবার করলেন? বলবেন? এটা একটা বিরাট প্রশ্ন। সংগঠনটার নাম আরেকবার বলবেন? জাতীয় জাতীয় আত্মত্রাণ সমিতি। আত্মত্রাণ সমিতি। আচ্ছা, তো আপনি এখন ওই পদাধিকারী? আমরাই আচ্ছা। পরিচালনা করছি, সর্বঘটের কাঁঠালি কলা আমরাই। না, তো সাপোর্ট তো এই লিগাসিটাকে বহন করে নিশ্চয়ই। নিয়ে যাচ্ছি। আমাদের সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হয়। মূল অনুষ্ঠান হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, যেটা 4 দিন ব্যাপী হয়। ওয়ান্স আপন এ টাইম এটা 7 দিন ব্যাপী হতো। এরও বিরাট ইতিহাস আছে। এটা কোনো সময় হয়তো প্রসঙ্গে এলে হ্যাঁ। তখন বলবো। এরও আচ্ছা, বিরাট ইতিহাস, আরেকটা। বিগত 80 হ্যাঁ, বছরের তো বিরাট ওটা ইতিহাস। শুনবো পরে। আর একটা যেটা আমার খুব আগ্রহ হচ্ছে এটা নিয়ে কথা ওঠানোর। আ- আমার সব থেকে বড় আরেকটা ব্যাপার হচ্ছে, বলুন। আমি বলি, এই যে বিবেক অগ্নিহোত্রীর কথা বললেন, উনি আমার যতদূর ধারণা, বা আমি যেরকম যা পোস্টার বা যেরকম মার্কেটিং দেখেছি,
উনি জানি না কতটা ওনাকে সম্মান দিতে পেরেছেন। গোপাল মুখার্জিকে উনি বিকৃত আমি করেছে। এখনো দেখিনি, আমি দেখার গোপাল অপেক্ষায় আছি, মুখার্জিকে দেখার বিকৃত অপেক্ষায় করেছে। আছি। দেখার পর আমি জানাবো কি আমার মতামত। সেটা, ছবিটা আমিও দেখিনি, আমি হ্যাঁ, আপনাকে জানতে সেটা খুবই খারাপ। মানে ওনার ভাবমূর্তির উপরে বিরাট ইফেক্ট অ্যাকচুয়ালি পড়েছে। আমি ব্যক্তিগতভাবে বিবেক অগ্নিহোত্রীকে আমি বলেছিলাম শান্তনুদার সঙ্গে দেখা করার জন্য। আমি একটু অবাক হচ্ছি এখন শুনে যে আদৌ কোনো কনসালটেশন হয়নি। আমি এটা নিয়ে কথা উঠাবো, আমি আগে সিনেমাটা দেখে নিই। আচ্ছা, আর একটা লাস্ট, শেষে অনেকক্ষণ হলো কথাবার্তা, একটা জিনিস না বললেই নয়। আম, আমাদের যে যাকে জাতির জনক বলা হয় সেই গান্ধী বাবা সবকিছু হয়ে যাওয়ার পর হ্যাঁ, এসে গেলেন। তিনি সব হিন্দুদের বললেন যে তোমরা তোমার ভাইদের জন্য জীবন দিয়ে দাও, কোনো প্রতিরোধ করতে যেও হ্যাঁ, না, এই সমস্ত ঘটনা ঘটলো। তো হ্যাঁ, গান্ধীজি অ্যাপারেন্টলি, একটা খবর আমি দেখছি, একজনের ইন্টারভিউ, নিউ ইয়র্ক টাইমস বা বিবিসির একজন ভদ্রলোক ইন্টারভিউ নিয়েছিলেন আপনার দাদুকে। তখন নাকি হ্যাঁ, জিজ্ঞেস, অ্যান্ড্রু উইচার। অ্যান্ড্রিউ, হ্যাঁ। তো ওই ওই ঘটনাটা যদি একটু বলেন যে গান্ধীজির কি ছিল ব্যাপার, আর আর কিভাবে গোপাল মুখোপাধ্যায় তার আহ, উত্তর দিয়েছিলেন, এটা নিয়ে যদি একটু বলেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর শান্তির দূত, আমাদের যিনি জাতির জনক, অহিংস পরম যার ধর্ম, উনি কলকাতা শহরের বেলেঘাটায় মিয়াবাগানে আশ্রম করে ছিলেন, ক্যাম্প করেছিলেন। ওইটা এখন গান্ধী আশ্রম সরকার করে দিয়েছে, মানে অনেক দিনই হয়েছে, করে দিয়েছে আর কি, ওনার ওনার স্মৃতি রক্ষার্থে। তো ওইখানে উনি ছিলেন এবং ওখানে এসে তৎকালীন আমাদের পশ্চিমবাংলার যত বিজয় সিং নাথ ছিলেন, আমাদের বিধান রায়, অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন, এনাদের কে করেন যে তোমরা এই ব্যাপারটা নিয়ে একটুখানি অগ্রসর হও এবং শান্তি বাতাবরণটাকে নিয়ে এসো, হিন্দু মুসলিম ভাইচারার মধ্যে তোমরা চলে এসো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এবং দাদুর উপরে চাপ সৃষ্টি করা হয় তৎকালীন সমস্ত এই যাদের সমস্ত নেতৃত্বস্থানীয়দের নাম বললাম, যে গোপাল তুমি একবার যাও, আমাদের মান সম্মান থাকছে না, গান্ধীজির কাছে আমাদের কোনো থাকবে না। তো বললে আপনারা যখন এত করে আমাকে অনুরোধ করছেন, ঠিক আছে আমি একবার যাব। তো গান্ধীজির কাছে উনি যান, ওনার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়। গান্ধীজি তো বাংলা ভাষা বুঝতেন না। তো একজন দোভাষী, নির্মল সেন না নির্মল দাস, এইরকম খুব সম্ভবত নামটা মনে আছে, পদবিটা আমার মনে নেই, ওই নির্মল বাবু দোভাষীর কাজ করেছিলেন। তো গান্ধীজি বলেছিলেন যে এরকম যা তুমি অস্ত্রবাদী সমস্ত দাঙ্গার সময় ব্যবহার করেছো, সমস্ত কিছু জমা দাও, দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে এসো। তো উনি তখন গান্ধীজিকে সম্মানের সঙ্গে বলেছিলেন যে যখন দাঙ্গা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন, ওনাকে প্রশ্ন করেছিলেন। এবং প্রশ্ন করার পরে উনি বলেছিলেন যে যদি একটা ছুঁচো হয়ে থাকে যেটা দিয়ে আমি আমার মহল্লা, আমার দেশ, আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করেছি, আপনার কাছে সেটা আমি জমা দেবো না। যদি জমা দিতে হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের পায়ে জমা দেবো, আপনার কাছে কোনো জমা দেবো না, বলে উনি ব্যাক করে বেরিয়ে চলে এসেছিলেন। এবং এই বেরিয়ে আসার পর ওই গান্ধী শিবিরে তখনকার ওই পাথর বলতে ওই ট্রাম লাইনের যে খোয়া থাকতো সেই খোয়া ইউজ হতো। এবার ওই ইট পাটকেল পড়া, মানে বিভিন্ন ভাবে শুরু হয় গান্ধী আশ্রম, অত্যাচার শুরু হয় গান্ধী আশ্রমের ওপরে। এমত অবস্থায় পুলিশ ফেল করে যায় গান্ধীজিকে রক্ষা করতে, এইরকম সিচুয়েশন তৈরি হয় মিয়া বাগানে। তো তখন আবার সেই আমাদের তৎকালীন সমস্ত নেতৃত্ব স্থানীয় কংগ্রেসী যারা ছিলেন, তারা এসে না গোপাল এইরকম হলে আমাদের কাছে আমাদের মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে যাচ্ছে, তুমি এটা কিছু করো, এই করো। বলে হ্যাঁ ঠিক আছে আমি যেতে পারি, গান্ধীজি ওখান থেকে বেরোতে পারছেন না, এমন অবস্থা হয়ে রয়েছে, এই হয়েছে। বলে ঠিক আছে আমি যেতে পারি, তবে হ্যাঁ আমার কিছু শর্ত আছে। বলে কিরকম? বলে পুলিশ ওখানে থাকবে না, আর্মি তো থাকবেই না, আমাদের ছেলেরা গান্ধীজিকে রেস্কিউ করে ওখান থেকে নিয়ে যাবে এবং গান্ধীজিকে রেস্কিউ করে উনি যেখানে বলবেন সেখানে আমরা ছেড়ে দেবো। তবে ওনাকে লিখে দিতে হবে, ওনাকে লিখে দিতে হবে ছেলেদের কাছে অস্ত্র থাকবে, যদি প্রয়োজন পড়ে সেই অস্ত্র প্রয়োগ করতে পারো গান্ধীজিকে রক্ষা করার জন্য। এবং অহিংস পরম যার ধর্ম,
এক গালে চর খেলে যিনি দুগাল বাড়িয়ে দিতেন উনি লিখে দিয়েছিলেন। এটা যদি আমি প্রকাশ্যে বলতে চাই না, দাদুও খুব কম জায়গায় এটা বলতেন। এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যায়, উনি সংরক্ষণ করে রাখতে পারেননি। এটা একটা বিরাট বড় ডকুমেন্ট। এই কারণেই বলছি যে যদি ওইটা আজকে আমাদের কাছে থাকতো, আমরা যদি দাদু যদি এটা কোনোভাবে এটাকে সংরক্ষণ করে রাখতে পারতেন, যে যার অহিংস পরম ধর্ম, সে নিজে বাঁচার জন্য বলছে তোমরা অস্ত্র প্রয়োগ করতে পারো, কিন্তু তোমার দেশ বাঁচানোর জন্য, তোমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য এসে আমার পায়ে জমা দিয়ে যাবো। খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু সংমিত, তোমার পারমিশনে আমি আরেকটা খুবই প্রাসঙ্গিক কথা না ওঠালেই নয়। এটা 1-2 মিনিট হয়তো লাগবে। কিছুদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটে গেল, সেখানে পুলিশ পৌঁছতেই পারেনি এবং পুলিশ মোটামুটি কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল। এইরকম ঘটনা এখন নানা সূত্র থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এরকম ঘটনা ঘটবার খুবই বড় সম্ভাবনা। যদি কিছু হয় এরকম, ভগবান না করুন কিছু না হোক, কিন্তু যদি যারা জিহাদি মনোবৃত্তির মানুষ তারা যদি কিছু এরকম শুরু করে, তাহলে হিন্দুদের কি অবস্থা হতে পারে এবং এর জন্য কি কোনো কিছু করার আছে? মানে যেরকম মুর্শিদাবাদে হয়েছিল, মানে ছেলে বাপ ছেলেকে কুপিয়ে কাটা হয়েছিল এবং সেখানে কেউ রক্ষাকর্তা ছিল না। তো এখন কি মনে হচ্ছে সিচুয়েশনটা? দেখুন, শুধু মুর্শিদাবাদের ঘটনা নয়, কলকাতা শহরের বুকেও এরকম প্রচুর ঘটনা ছোট ছোট ঘটেছে। পুলিশকে যদি আমি নপুংসক, যদি আমি দলদাস করে রেখে দিই, তাহলে এই ঘটনা ঘটাটা অস্বাভাবিক কিছু নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে দেখছি, সেখানেও পুলিশ রয়েছে, সেখানেও প্রশাসন রয়েছে। আমাকে আগে নিজেকে দেখতে হবে, আমি কি করছি। যেখানে মার খাচ্ছে, যেখানে আমি বলতে যাচ্ছি যেখানে হিন্দুরা মার খাচ্ছে, আপনি দেখুন, তখন হয়ে যাচ্ছি আমি কমিউনাল, তখন হয়ে যাচ্ছি আমি কোনো একটা শীর্ষস্থানীয় কোনো দলের নাম করে দিচ্ছে, কোনো সংগঠনের নাম করে দিচ্ছে। ওয়াই? কেন? কি কারণে? মারের বদলা মার, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। যদি বাঁচতে হয়, নিজেকে রক্ষা করতে হয়, আমাদের সেই ওই 46-এর ওই, কেন আজকে আমরা 80 বছর পরে গোপাল মুখার্জিকে মনে করছি, কোথায় ছিলাম এতদিন ধরে? তার নীতিটাই হচ্ছে নীতি এদের বিরুদ্ধে দাঁড়ানোর। 1:10, মারার বদলা মার। যদি নিজেকে বাঁচাতে হয়, নিজের দেশ রক্ষা করতে হয়, নিজের আমাদের সম্মান রক্ষা করতে হয়, তাছাড়া আর কোনো উপায় নেই। সেই সময়েও পুলিশ ছিল, কতটা সক্রিয় ছিল সেটা 46-এর দাঙ্গার ইতিহাস পড়লেই বোঝা যাবে। এবং আজকেও সেই যে পুলিশ রয়েছে, সেটা কতটা সক্রিয় তার উদাহরণ স্বরূপ হচ্ছে মুর্শিদাবাদ। এক্স্যাক্টলি। তো আমাদের এখন আমাদের নিজেদের সংগঠিত না হলে, আমাদের সুসজ্জিত না হলে আমরা আমরা এই পুজোয় অংশগ্রহণ করতে পারবো না। বুঝলাম। তো অনেক অনেক কথা হলো। পরিষ্কার ভাষায় হ্যাঁ, কি হ্যাঁ, বোঝাতে পারলাম? আজকে আমাদের মতন অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমাদের আজকে শেষ করার সময় এসছে প্রোগ্রাম। হ্যাঁ, আমরা আপনাকে পেয়ে আমাদের মধ্যে কাঞ্চনদা, আপনাকে অনেকক্ষণ সময় আজকে আমাদের আবার দিলেন, এর জন্য আমরা ভীষণ খুশি। আমি দর্শকদের বলবো প্রোগ্রামটা ভালো লাগবে, প্লিজ লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট ভীষণ জরুরি। কি প্রবলেম হচ্ছে আমাদের প্রোগ্রাম দেখতে, কোনো আপনাদের সাজেশন, এগুলো আমরা চাই। আর শান্তনুবাবু, আপনাকে হয়তো আবার আমরা ডাকবো, কারণ আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে, শোনার আছে। কাঞ্চনদা, আমরা এখানেই শেষ করি। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এটা তো 80 বছর হলো বোধহয় আমাদের ডাইরেক্ট অ্যাকশন ডে। তো এই বিশেষ দিনে সবাইকে জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ধরনের যত সমস্যা আসবে, মারের বদলা মার দিতে হবে, মেয়েদের সম্মান রক্ষা করতে হবে, সবাই আমরা সবার পাশে থাকবো, একজোট হয়ে থাকবো। এটাই হোক অনেক আমাদের। অনেক ধন্যবাদ সবাইকে শান্তনুদাকে। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।